Good evening, students. Today we'll be discussing a new course altogether, EPC 1, where I've been assigned Unit 4. I've written here on the screen the name Developing Reading Skills. It is under EPC 1. The course name is Reading and Reflecting on Texts, as you can see, okay? And now under Unit 4, you primarily have three or let's say 4 areas to cover, okay? First, you have got critical reading. যেটা আছে তোমাদের এখানে সেটা হলো ফার্স্ট ক্রিটিক্যাল রিডিং আছে। ক্রিটিক্যাল রিডিং বলতে আমরা কী বুঝি? সেকেন্ড ইজ রিফ্লেক্টিভ রিডিং আর রিফ্লেক্টিভ রিডিং স্কিলস। থার্ড হলো কি আমরা রিডিং স্কিলটা ডেভেলপ করব কিভাবে, অ্যান্ড ফোর্থ ইজ মেটাকগনিশন। ওকে, 4 এরিয়াস: ক্রিটিক্যাল রিডিং, রিফ্লেক্টিভ রিডিং, হাউ টু ডেভেলপ রিডিং স্কিলস, অ্যান্ড ফোর্থ ইজ মেটাকগনিশন অ্যাজ সাচ। তো এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি পুরোটাই কভার করেছি, 4টে এরিয়া করেছি। মাই অ্যাডভাইস ইজ ওয়েন ইউ লিসনিং টু দিস ভিডিও, পুরো টানা শুনবে না, মানে পজ নেবে। লাইক ক্রিটিক্যাল রিডিং শুনলে একদিন, তারপরে হয়তো পরের দিন বা তারপরের দিন নেক্সট রিফ্লেক্টিভ রিডিং শুনলে, অ্যান্ড দেন ইউ গো সো অন অ্যান্ড সো ফোর্থ। এক টানা শুনবে না, ইউ টু গেট কনফিউজড উইথ দ্য 4. ওকে, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ইজ ক্রিটিক্যাল রিডিং। এখানে যে স্লাইডে আমি যেটা বলছি সেটা হলো ক্রিটিক্যাল মানে কি। ক্রিটিক্যাল মানে শুধু ভুল বার করা নয়। আমরা বলি না বাংলাটা কথা হচ্ছে ভীষণ ক্রিটিক্যাল হচ্ছে, মানে ক্রিটিক্যাল কথাটা আমরা জেনারেলি নেগেটিভলি দেখি, বাট ইন ইংলিশ ভোক্যাবুলারি ক্রিটিক্যাল ডাজ নট মিন টু ফাইন্ড ফ্লজ। ক্রিটিক্যাল ইনফ্যাক্ট মিনস কোনো জিনিস ভীষণ গভীরে যাওয়া। না, গভীর বলতে আমরা কি বুঝি সেই জিনিসটাই আমরা ক্রিটিক্যাল রিডিংয়ের আন্ডারে একটু বুঝবো। গভীর কোনো টেক্সট, কোনো কিছু যখন আমরা পড়ছি সেটা গভীর দিয়ে পড়ছি মানে এটা নয় কি আমি খুব ভালো করে প্রত্যেকটা শব্দ বুঝলাম কি না, সেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট আছে, সেটা মূল আছে। সেটা প্রথমে তোমাকে পুরো শব্দ যেটা লেখক লিখেছেন শব্দ ধরে ধরে তোমাকে ভালো করে বুঝতে হবে, কিন্তু ওটা ক্রিটিক্যাল রিডিং নয়। ওটা মানে ক্রিটিক্যাল রিডিংয়ের ফার্স্ট স্টেপ আসলে। That's what I'm saying here. Critical reading is more than simple understanding of the text. So টেক্সটকে বুঝে নিলাম critical reading হয়ে গেল, is nothing like that. You need to engage with what is being said. মানে তোমার নিজস্ব পূর্ব একটা জ্ঞান আছে, তোমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটাকে সামনে রেখে তুমি টেক্সটটাকে কতটা ভালো বুঝছো, সেটাই হলো ক্রিটিক্যাল রিডিং আসলে। ক্রিটিক্যাল মানে শুধু লেখক বলছেন, মানে খুব বড় একজন লেখক আছেন, শেক্সপিয়ার আছেন, মিল্টন আছেন বলে খুব বড় লেখক আছেন, মানে তার ঠিকই বলছেন, ভুল তো বলবেন না, এই রকম যদি থাকে দ্যাট মিনস ইউ আর টেকিং সামথিং এট ফেস ভ্যালু। সেটা কিন্তু ক্রিটিক্যাল রিডিং নয়। তোমার যদি একটা নিজস্বতা আছে, একটা ইয়োর ওন মাইন্ড, ইয়োর ওন এক্সপিরিয়েন্স, ওর ওন লাইফ, সেখান থেকে তোমার যদি মনে হয় কি লেখক যেটা বলছেন সেটাই পরিপ্রেক্ষিতে বলছেন, এটা হয়তো অন্য কনটেক্সটে গিয়ে পাল্টে যাবে, সেটা মানে দ্যাট অ্যাটিটিউড ওয়ের ইউ আর এবল টু গো বিয়ন্ড দ্য টেক্সট, আর মানে লেখককে মানে সেই গড লাইক অ্যাপিয়ারেন্স না দেওয়া, কি যেটা বলছেন সেটা সেই কনটেক্সটে হয়তো ফরেন কনটেক্সটে সেটা অ্যাপ্লিকেবল আছে, ইন্ডিয়ান কনটেক্সটে নয়, সেই যে স্ট্যান্ড পয়েন্ট নেওয়া, দ্যাট ইজ ক্রিটিক্যাল রিডিং অ্যাকচুয়ালি, where you bring your own experience into the text and then try to understand it. এখানে সেটাই বলছি কি ক্রিটিক্যাল রিডিং ইনভলভস বিং র্যাশনাল অ্যান্ড অ্যাওয়্যার অফ ওয়ান্স ওন ফিলিং অফ দ্য সাবজেক্ট। মানে তুমি যে জিনিসটা পড়ছো সেখানে তুমি কতটা নিজের ভাবনাটাকে ওর মধ্যে আনতে পারছো, সেই ক্যাপাসিটি যদি আছে তোমার মধ্যে, বা সেই জিনিসটা যদি সে পার্টিকুলার লেখার মধ্যে করতে পেরেছো, অনলি দেন ক্রিটিক্যাল রিডিং ইজ পসিবল। ওকে, এবং ক্রিটিক্যাল রিডিং এটা মেটাকগনিটিভ অ্যাক্টিভিটি। মেটাকগনিটিভ অ্যাক্টিভিটি কি সেটা আমরা যখন মেটাকগনিশন পড়বো আমরা ডিটেলসে সেটা বুঝবো। ওকে, ওকে, এবার এই ক্রিটিক্যাল রিডিং স্কিলটা ডেভেলপ হবে কি করে? প্রথমে আমরা জেনে নিই কি এই চ্যাপ্টারটা আদৌ আমাদের বিএড সিলেবাসে কেন আছে। ওয়াই ডু ইউ অ্যাট অল হ্যাভ দিস ইন আওয়ার সিলেবাস? অ্যাজ আ টিচার তোমাদের কি কাজে লাগবে? এই জিনিসটা এই কারণেই আছে যখন তোমরা ইনশাআল্লাহ টিচার হয়ে যাবে স্কুলে, তো স্টুডেন্টসরা বই পড়বে, তাই না? তো হিস্ট্রি বই হোক, জিওগ্রাফি হোক, হিউম্যানিটিসে যেটা বেশি পড়ার লাগে, ইংলিশ হোক, বাংলা হোক, লিটারেচার হোক, সেখানে ওরা যেন অন্ধভাবে না পড়ে। অ্যাজ আ টিচার তোমার মধ্যে সেই স্কিল, সেই দক্ষতা থাকা চাই কি কীভাবে একটা স্টুডেন্টের মধ্যে কি ক্রিটিক্যাল রিডিং স্কিলটা ডেভেলপ তুমি করতে পারবে। তাই জন্যেই এই টপিকটা তোমাদের বিএড সিলেবাসে আছে। এবং সেই ক্রিটিক্যাল রিডিং স্কিল ডেভেলপ করার 3টে ধাপ আছে।
ওকে, আমি এখানে আরও দিয়ে দেখিয়েছি। ফার্স্ট ইজ লিটারাল রিডিং। লিটারাল রিডিং মানে তোমাকে পুঁথিগত জ্ঞান, যেটা মানে যেটা বলা হয়েছে সেটা পড়ে বুঝতে পারছো কি না, সাদা ভাষায় বলতে গেলে। যেরকম তোমাকে যদি আমি একটা বাংলা লেখা দিই, তুমি পড়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে কি হ্যাঁ এটা আমি বুঝতে পারলাম। কিন্তু সেখানে তোমাকে তুমি ফ্রেঞ্চ টেক্সট দিই, তুমি সেটা হয়তো ইংলিশ, ফ্রেঞ্চের অ্যালফাবেটগুলো ইংলিশের মতনই থাকে, দে অলসো হ্যাভ গট ABCD অ্যাজ দের অ্যালফাবেটস, কিন্তু তুমি হয়তো উচ্চারণ করতে পারবে কিন্তু কম্প্রিহেনশন হবে না, বুঝতে পারবে না, তো সেটা লিটারাল রিডিং হলো না। ওকে, আর তুমি ইংলিশটা দিলাম, তুমি বাংলাটা যত ভালো করে বুঝতে পারবে সেটা তুমি ইংলিশটা অতটা বুঝতে পারবে না যদি তোমার সেরকম ক্যাপাসিটি না থাকে। তো দ্যাট ইজ হোয়াট ব্রিংস আস টু দ্য ইন্টারপ্রেটিভ রিডিং স্টেজ। তো তার মানে হলো লিটারাল রিডিং হলো তুমি বইটা পড়তে পারছো কিনা, মুখ দিয়ে শব্দগুলো উচ্চারণ হচ্ছে কিনা। ইন্টারপ্রেটেটিভ রিডিং হলো কি ওটা পড়ে তুমি বুঝতে পারছো কিনা। একটা হয় পড়া, অন্ধভাবে পড়া, আর একটা হয় বুঝে পড়া। বুঝে পড়া ইজ দ্য সেকেন্ড স্টেজ, সেইটা মানে ক্রিটিক্যাল রিডিংয়ের জন্য দরকার আছে। তুমি বাংলা যতটা ভালো লিটারাল রিডিং করতে পারবে, ইন্টারপ্রেটিভ রিডিং করতে পারবে, হয়তো তুমি ইংলিশটা অতটা পারবে না। ইংলিশটা হয়তো লিটারাল রিডিং করতে পারবে যেহেতু তুমি শব্দগুলো জানো, ব্যাকরণ জানো, কিন্তু হয়তো ইন্টারপ্রেটিভ রিডিংটা হয়তো অতটা ভালো আসবে না, যেহেতু আমাদের হয়তো আমার ইংলিশ গ্রামার বা ইংলিশ ভোক্যাবুলারি ওপরে আমার অতটা দক্ষতা নেই বলে হয়তো ইন্টারপ্রেটেটিভ রিডিংটা হবে না। ওকে, কিন্তু ওটা হওয়া দরকার আছে যদি আমাকে ক্রিটিক্যাল রিডিং স্কিল আমার মধ্যে আনতে হয়। সো আই হোপ আই এম ক্লিয়ার কি লিটারাল রিডিং মানে বইটাকে মানে শব্দটাকে মানে পড়তে পারা। তুমি বাংলাটা ইংলিশটা পড়তে পারবে, ফ্রেঞ্চটা পড়তে পারবে না অতটা, বা অ্যারাবিক টেক্সট পড়তে পারবে না। ইন্টারপ্রেটিভ রিডিং হলো শুধু পড়া নয়, রিডিং ফর প্রোনাউন্সিয়েশন নয়, রিডিং ফর কম্প্রিহেনশন, তুমি পড়ে বুঝতেও পারছো কি বলছে। এই দুটো স্টেজের পরে ক্রিটিক্যাল রিডিং আসে। কি হয় থার্ড স্টেজে? টু অ্যানালাইজ অ্যান্ড ইভ্যালুয়েট অথার্স ভিউ পয়েন্ট উইদাউট পার্সোনাল বায়াস ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড ইটস সাবটেক্সট, লিমিটেশনস অ্যান্ড ইনকনসিস্টেন্সি। এর মানে হলো কি তুমি শুধু পড়ে বুঝতে পারছো না, সেটাকে লেখক আদৌ কেন লিখেছেন, কোন কনটেক্সটে লিখেছেন, কোন পরিপ্রেক্ষিতে লিখেছেন, কোন সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, সেটাও তুমি পড়ে বুঝতে পারছো। যেরকম তোমার ধরে নাও কি সে একটা লাইন আছে না কবির, চাঁদকে দেখে উনি বলছেন ঝলসানো রুটি। ওকে, তো তুমি যখন এই কবির এই লাইনটা পড়ছো, বাংলা ভাষা আছে, পড়তে পারছো, লিটারাল রিডিং হচ্ছে, ইন্টারপ্রেটেটিভ রিডিংও হতে পারছে, বুঝতে পারছো কি হ্যাঁ কবি এখানে চাঁদকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করছেন। কিন্তু ক্রিটিক্যাল রিডিং তখনই সম্ভব হবে যখন তুমি বুঝতে পারবে যে সমাজের দারিদ্রতাকে মাথায় রেখে উনি চাঁদের মধ্যে নিজের প্রেমিকার রূপ নয়, ঝলসানো রুটি দেখতে পাচ্ছেন। মানে সেই যে সমাজের কষ্টটা আছে সেটা কোথাও না কোথাও ওনাকে চাঁদের মধ্যে একটা আলাদা রূপ উনি দেখতে পেরেছেন। ওকে, সো দিস ইজ ক্রিটিক্যাল রিডিং স্কিল, ওয়েন ইউ আর গোয়িং বিয়ন্ড সিম্পল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট এবং লেখক কেন লিখছেন, কোন কনটেক্সটে লিখছেন, সেই জায়গাগুলোর মধ্যে ঢুকতে পারছো। দ্যাট ইজ ক্রিটিক্যাল রিডিং। আচ্ছা, এখানে আমি যেটা করেছি সেটা হলো কি স্ট্র্যাটেজি টু ডেভেলপ ক্রিটিক্যাল রিডিং স্কিল। এখানে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, ইউ মাস্ট লিসেন কেয়ারফুলি। কি আমরা যখন কোনো খবরের কাগজ পড়ি বা ওয়েবসাইটে কোনো অনলাইন নিউজ পড়ি, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি 21st সেঞ্চুরিতে, যেখানে মানে মিডিয়া মানে সবসময় যে সত্যি কথা বলছে তা নয়, মানে একটা আন্ডারটোন থাকে, সমস্ত নিজের এজেন্ডা থাকে, সেই এজেন্ডাকে ওরা প্রমোট করে খবরের মাধ্যমে, খবর কাগজের মাধ্যমে। অ্যাজ আ রিডার অর অ্যাজ আ ফিউচার টিচার তোমার মধ্যে সেই ক্ষমতা থাকা চাই যে তুমি যে জিনিসটা পড়ছো তোমার বোঝা উচিত কি সেই এজেন্ডাটা কী আছে, কি অ্যাকচুয়ালি জিনিস প্রমোট করার জন্যে ওই খবরের কাগজ বা ওই মিডিয়া সে তোমাকে সেই জিনিসটা পড়াচ্ছে বা শোনাচ্ছে। ওকে, তো ফর দ্যাট ইউ নিড সাম ক্রিটিক্যাল রিডিং ক্যাপাসিটি। এটা দরকার আছে এই যুগে, বিকজ সব খবরের কাগজ তো অবজেক্টিভ নয়, সায়েন্টিফিক নয়, অনেক মানে নিজস্ব মতামত থাকে ওদের, নিজস্ব একটা পলিটিক্যাল ব্যাকআপ থাকে, সেটাকে মাথায় রেখে ওরা করে অনেক কিছু। কিন্তু আমরা অ্যাজ আ রিডার আমাদেরকে অবজেক্টিভ থাকতে হবে। উই কান্ট বি ড্রিভেন বাই দ্যাট মিডিয়া, ইউনো হোয়াট এভার প্লয়েস দে হ্যাভ, যেটা মানে করছে সেটা দিয়ে দ্বারা আমরা মানে ভেসে না যাই। আমাদের নিজের ভাবনা থাকা উচিত যে আদৌ যেটা বলছে সেটা ঠিক কিনা। সেটা করার জন্যে, সেটা যেন তোমার মধ্যে হয়, সেটার জন্য আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল রেখেছি। কি করেছি আমি, এইটা যেহেতু কয়েক বছর আগে একটা মানে ঘটনা ঘটেছিল, সুশান্ত সিং রাজপুত বলে একজন বলিউড অ্যাক্টর আছেন,
উনি আত্মহত্যা করেছিলেন, ওনার মানে ফ্ল্যাটে মানে দেহটা পাওয়া গিয়েছিল। সো হি কমিটেড সুইসাইড অ্যাকচুয়ালি, উই অল নো দ্যাট ভেরি ওয়েল। তো টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা খবর বেরিয়েছিল, তো সেই খবরটা আমি এখানে তুলে ধরেছি। আমি এখানে কি করেছি দেখবে, বাঁ দিকে আমি কয়েকটা কোয়েশ্চেন করে রেখেছি। এই কোয়েশ্চেনগুলো তুমি যদি উত্তর দিতে পারো এই প্যাসেজটা পড়ে, দেন তোমার মধ্যে ক্রিটিক্যাল রিডিং স্কিলটা এসছে। তার জন্য আমার প্রথমে কি লাগবে, লিটারাল রিডিং। লিটারাল রিডিং মানে আমাকে ধরে ধরে পুরো একদম টাইমস অফ ইন্ডিয়ার ওই সুশান্ত সিং রাজপুত ওয়াজ অল সেট টু পারসু আ হলিউড ক্যারিয়ার, এটা যেন আমি লিটারাল রিডিংটা করতে পারি, এটা আমার প্রথম রিকোয়ারমেন্ট থাকবে। আশা করছি মনে পড়ছে, 3টে স্টেজ আছে, লিটারাল রিডিং, ইন্টারপ্রেটেটিভ রিডিং, তারপরে ক্রিটিক্যাল রিডিং আছে, তাই তো? তো প্রথমে আমাকে পড়তে হবে, এটা টানা টানা তোমরা পড়বে এখানে। পড়ার পরে ইন্টারপ্রেটেটিভ রিডিং, বুঝতে পারছো কি না ভাষাটা। সুশান্ত সিং রাজপুত ওয়াজ অল সেট টু পারসু আ হলিউড ক্যারিয়ার অ্যান্ড হি ইভেন প্ল্যান টু বাই আ ড্রিম হোম ইন লস অ্যাঞ্জেলেস। এই যে কথাগুলো তোমার মুখ দিয়ে বেরিয়ে আসছে পড়তে পড়তে, এটা তুমি বুঝতে পারছো কি না, সেটা হলো ইন্টারপ্রেটেটিভ রিডিং। ক্রিটিক্যাল রিডিং হবে যখন তুমি এই বাঁ দিকের উত্তরগুলো আমাকে দিতে পারবে। কী প্রশ্ন আছে তোমাকে করতে হবে না, আমি তোমাকে বলছি, মানে ক্রিটিক্যাল রিডিং এইভাবেই করা হয়। যখন তুমি পড়ে নিলে প্যাসেজটাকে ভালো করে, তারপরে এবার নিজেকে জিজ্ঞেস করো, হোয়াই ডিড দ্য অথর রাইট দ্য টেক্সট? দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট আই এম অ্যাড্রেসিং, প্রথম প্রশ্নটা, হোয়াই ডিড দ্য অথর রাইট দ্য টেক্সট? এই টেক্সট উনি আদৌ কেন লিখেছেন? কেন লিখেছেন? বিকজ একটা অবভিয়াসলি একটা ঘটনা ঘটেছে, সেটা তো আমাকে সমাজের কাছে তুলে ধরতে হবে, তাই জন্যই লিখেছেন, এটা সিম্পল। হোয়াট ডিড হি অর শি ওয়ান্ট মি টু থিঙ্ক অর বিলিভ অর ডু? দিস ইজ ক্রিটিক্যাল এরিয়া। কি লেখক যখন লিখছেন, উনি বাস্তবে আমাকে কি বোঝাতে চাইছেন? তুমি যখন এই প্যাসেজটা পড়বে ভালো করে, তুমি দেখবে টাইমস অফ ইন্ডিয়া বোঝাতে চাইছে যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নয়, কি বলে, সুসাইডাল নয়, ওনাকে মার্ডার করা হয়েছে। ওকে, এইটা টাইমস অফ ইন্ডিয়া কোথাও না কোথাও এই লেখার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছে। বিকজ এখানে তুমি দেখবে ও শুরুই করছে, সুশান্ত সিং রাজপুত ওয়াজ অল সেট টু পারসু আ হলিউড ক্যারিয়ার। স্টেটমেন্টের স্টার্টিং দেখো, হলিউড ক্যারিয়ার। যে ব্যক্তি, যে অ্যাক্টর, মানে টাইমস অফ ইন্ডিয়া এটাকে মানে আমাদের উপর কি বলবো, বোঝানোর চেষ্টা, পারসু করার চেষ্টা করছে কি আপনারা বিশ্বাস করুন যে সুশান্ত সিং রাজপুত নয়, সুসাইড করেনি, ওর মার্ডার হয়েছে। কেন? বিকজ ও হলিউড ক্যারিয়ার ট্রাই করার চেষ্টা করছিল। যে মানুষ এতটা অ্যাম্বিশিয়াস, যে এতটা জীবনে এগোতে চাইছে, সে হঠাৎ নিজেকে মারতে যাবে কেন? কিন্তু এটা টাইমস অফ ইন্ডিয়ার স্ট্র্যাটেজি, ও সরাসরি এখানে বলছে না। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু ড্র ইউর অ্যাটেনশন টু। মিডিয়া যেটা করে সেটা সরাসরি তোমাকে বলবে না কি আমি তোমাকে এটা বোঝাতে চাইছি, তুমি বুঝে নাও। নো 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 নো, মিডিয়া ডাজেন্ট ডু দ্যাট। হোয়াট মিডিয়া ডাজ, কি ভাষাটাকে ওরা এমনি টুইস্ট করে কি তোমার মাইন্ড কোথাও না কোথাও হয়, মোল্ড হয়, ব্রেন ওয়াশড হয়। তুমি যখন পড়বে না লাইনগুলো ধরে ধরে, তুমি বুঝবে কি হ্যাঁ, এত মানে সুশান্ত সিং এত অ্যাম্বিশিয়াস ছিল, জীবনে এতটা এগিয়ে যেতে চেয়েছিল, তাহলে অবশ্যই যদি এইটা বাস্তবে, তাহলে তো হয়নি, ওর মার্ডার হয়েছে, কী করে সুসাইড করে? না, দ্য কোয়েশ্চেন ইজ কি, নাথিং ইজ শিওর হিয়ার। ও সুসাইড করেছিল না মার্ডার করেছিল, নাথিং ইজ শিওর হিয়ার। কিন্তু সেই অবজেক্টিভিটি টাইমস অফ ইন্ডিয়ার টোনে নেই এখানে, আমি সেটা বোঝাতে চাইছি। টাইমস অফ ইন্ডিয়া কোথাও না কোথাও হিজ হ্যামারিং কি বিশ্বাস করো সুশান্ত সিং রাজপুত মার্ডার হয়েছে। তো এই যে পারসুয়েশন একটা লেখক করেন ওনার লেখার মাধ্যমে, এটা একটা রিডার তখনই ধরতে পারে বেন ওর মধ্যে ক্রিটিক্যাল রিডিং ক্যাপাসিটি থাকে। ওকে, তোমরা পড়লে বুঝতে পারবে। ওখানে একটা ওর বন্ধু আছে বিষাদ দুবে বলে, ওখানে বিষাদ দুবে বলছে কি আমি তো ওর সঙ্গে লন্ডনে একটা ফ্ল্যাট নেওয়ার কথাও ভাবছিলাম, নাম রাখতাম ওরিয়েন্ট। তো সেই প্ল্যানিংটা আমরা করছিলাম। বিষাদ দুবের সেই কোটেশন এখানে টাইমস অফ ইন্ডিয়া তুলে ধরেছে। তারপর এই নানানভাবে বোঝাতে চাইছে কি যে মানুষ আরও ফিউচার প্ল্যানিং করছে, আরও এগিয়ে যাওয়ার কথা বলছে, সে কখনো সুসাইড করতে পারে না। ইটস এ পারসুয়েশন স্ট্র্যাটেজি। ওকে, এখানে যেরকম সেকেন্ড কোয়েশ্চেন দিয়েছি, আর দের হিডেন ভ্যালুজ ও মেসেজেস ইমপ্লিসিট ইন দ্য টেক্সট? ইয়েস, দের আর হিডেন মেসেজেস ইমপ্লিসিট ইন দ্য টেক্সট। কয়েকটা গুপ্ত মেসেজ আছে এর মধ্যে, টাইমস অফ ইন্ডিয়ার এই প্যাসেজের মধ্যে। কি বিশ্বাস করো তোমরা কি ওনের মৃত্যু সুসাইড মাধ্যমে হয়নি, মার্ডার মাধ্যমে হয়েছে। কিন্তু বাস্তবে এটাই যে সুশান্ত সিং রাজপুত যে মার্ডার হয়েছে, এর কোনো প্রমাণ নেই, এর কোনো প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি। উনি সুসাইড করেছেন সেটাই এখন আছে, স্ট্যাবলিশড আছে। কিন্তু নানানভাবে এটাকে মানে কি বলবো, করা মানে টুইস্ট করা নিজের ফেভারের জন্য। বিকজ যদি সুসাইড হয় তাহলে কোনো মজা নেই, তো মার্ডার হলে না মজা হবে, তখন তো খুঁজতে বেরোবে কি কে মারা গেছে না মারা গেছে, সিবিআই কতটা অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে, সে একটা সেন্সেশন ক্রিয়েট করার একটা
ওকে, অলদো দ্য রিয়ালিটি ইজ যে যদি কোনো অবজেক্টিভ হতো, কি বলতো, মিডিয়া হতো, তাহলে সে সরাসরি কথা বলতো কি এখানে কোনো প্রমাণ নেই আমাদের কাছে কি উনি সুসাইড করেছিলেন না মার্ডার করেছিলেন, তো সেই একটা অবজেক্টিভ টোনে কথা বলতো। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া তুমি যদি এই প্যাসেজটা পড়ো, সেই অবজেক্টিভিটিটা নেই। সেটা তখনই একটা রিডার বলো বা লিসনার বলো ধরতে পারে যখন ওর মধ্যে ক্রিটিক্যাল রিডিং ক্যাপাসিটি থাকে। এখানে দেখবে ইজ দের এনি কন্ট্রাডিক্টরি এভিডেন্স অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট, এর মানে হলো তুমি যে তথ্যটা এখানে পাচ্ছ তার বিপরীতে গিয়ে কি অন্য কোনো তথ্য আছে ইন্টারনেটে? অবশ্যই আছে। দের আর মেনি মিডিয়া আউট দে, যে মানে যেটা বলছে কি না এটা মার্ডার নয়, এটা সুসাইড। তো একটা কন্ট্রাডিক্টরি এভিডেন্স অবভিয়াসলি আছে। কন্ট্রাডিক্টরি এভিডেন্স থাকা মানেই কি এখানে তোমার ব্যাপারটা অবজেক্টিভ নেই, অনেকটা সাবজেক্টিভ হয়ে গেছে। মানে মিডিয়া নিজের এজেন্ডা এখানে কোথাও না কোথাও চাপানোর চেষ্টা করছে। ইজ দের এনিথিং দ্যাট ইজ নট সেড ইন দ্য টেক্সট দ্যাট কুড হ্যাভ বিন সেড, এর মানে হলো কি এখানে কি এমন কিছু আছে যেটা মানে বলা হয়নি কিন্তু বলা যেতে পারতো? সেটা মানে অবভিয়াসলি এখানে বলা যেতে পারতো যে এখানে সুসাইড বা মার্ডারটা ক্লিয়ার নয়, কিন্তু ক্লিয়ার নয় এই কথাটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়া কোথাও এখানে বলছে না। মার্ডার আছে, মার্ডার হয়েছে, এই জিনিসটার উপরে বেশি জোর আছে ওর। হোয়াট টেকনিক্স আর ইউজ টু অ্যাট্রাক্ট রিডার্স অ্যাটেনশন, কী টেকনিক ব্যবহার করা হয়েছে এখানে দেখবে তোমার মানে হিন্দিতে কথা ব্যবহার করা হয়েছে। দেখো লালে এখানে লেখা আছে सुन अब सिर्फ बॉलीवुड नहीं करेंगे, जो हमारे बच्चे हुए कमिटमेंट्स एंड मूवी डिस्कशंस हैं उन्हें जल्दी पूरा करेंगे एंड 2020 तक हॉलीवुड में होंगे। हिंदी को লেখা এখানে দেখবি এখানে কোট করেছে টাইমস অফ ইন্ডিয়া। ইটস আ ওয়ে টু ড্র অ্যাটেনশন। ওকে, ইজ মাল্টিপল ইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট পসিবল, এটা কি নানানভাবে অনুবাদ করা যায় কি? হ্যাঁ, এটা নানানভাবে অনুবাদ করা যায়। যেরকম আমি অ্যাজ এ রিডার যখন পড়ছিলাম আমার কোথাও মনে হয়েছে কি টাইমস অফ ইন্ডিয়া সুশান্ত সিং রাজপুতের সুসাইড নয় মার্ডার হয়েছে এর উপরে বেশি জোর দিচ্ছে। এটা আমার ইন্টারপ্রিটেশন, এইটা আমার ক্রিটিক্যাল রিডিং আছে। তুমি যখন পড়বে হয়তো তোমার সেটা একটু আলাদা মনে হবে। তো এটা একটা এক্সাম্পল দিলাম আমি বোঝার জন্যে যে ক্রিটিক্যাল রিডিং কী হয়, when you go beyond the text and try to understand something. ওকে, যেখানে তোমার অথারের জায়গাটা তুমি বুঝতে পারো কি উনি কেন লিখছেন, কী মানসিকতা নিয়ে লিখছেন, ওনার কী ব্যাকগ্রাউন্ড আছে, সেই জিনিসটা তুমি যখন ঢুকতে পারছো তবে গিয়ে ক্রিটিক্যাল রিডিং হচ্ছে। এবং সেটা 3টে ধাপে আসে। প্রথমে লিটারাল রিডিং করতে হবে, তারপর ইন্টারপ্রিটেটিভ রিডিং করতে হবে, আর তারপরে ক্রিটিক্যাল রিডিং, যেখানে তুমি যেটা বুঝেছো সেটা নিজের অভিজ্ঞতা থেকে, নিজের ভাবনা চিন্তা, নিজের সত্তার সঙ্গে কানেক্ট করে এক পা এগোনোর চেষ্টা করছে বোঝার জন্যে। ওকে ওকে, এখানে যেটা আছে সেটা হলো এখানে একটা পজ নিয়ে। ওকে, ক্রিটিক্যাল রিডিং এখানেই শেষ হচ্ছে, আমরা নেক্সট এতে ঢুকছি। সেটা হলো ডেভেলপিং রিফ্লেকটিভ স্কিলস। এটা একটু আলাদা আছে। রিফ্লেকটিভ স্কিলস মানে কি আমি যখন কোনো কিছু পড়লাম, একটা হয় পড়লাম, বুঝলাম, ভুলে গেলাম, তার মানে আমি তার উপরে আর ভাবলাম না। ওকে, আমি হয়তো ক্রিটিক্যাল রিডিংও করলাম, আমি বুঝলাম ওকে হ্যাঁ লেখক এই, যেরকম আমি সুশান্ত সিং রাজপুতের যেটা বললাম আমি ক্রিটিক্যাল রিডিং করলাম, কিন্তু ক্রিটিক্যাল রিডিং করার পরে অনেক কিছু আমি বুঝলাম কি হ্যাঁ লেখক হয়তো এইটা বোঝানোর জন্য, ওটা বোঝানোর জন্য, বা এই সোশ্যাল কনটেক্সট, ওই পলিটিক্যাল কনটেক্সটে লিখে আমি ভুলে গেলাম। সেটা আমার জীবনের অংশ হলো না, বা সেটাকে মাথায় রেখে আমি কিছু করলাম না, মানে আমার কোনো অ্যাক্টিভিটি বা কোনো কিছু কাজ হলো না, মানে আই ডিডন্ট অ্যাপ্লাই দ্যাট এক্সপিরিয়েন্স ইন এনি ওয়ে। যদি সেটা হয় তাহলে সেটা রিফ্লেক্টিভ হলো না। রিফ্লেকশন তখন হয় যখন আমরা কোনো কিছু পড়ে আমাদের মনকে স্পর্শ করে, ফিলিং হয়, সেটাকে আমরা অনেক বিচার বিবেচনা করি এবং কোনো একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি কি না আমি বুঝলাম, এবার এর বেসিসে আমাকে কিছু একটা করতে হবে, উই নিড টু ডু সামথিং। যখন সেই পদক্ষেপ স্টেজে ব্যাপারটা পৌঁছে যায়, দেন ইট ইজ রিফ্লেক্টিভ স্কিল। তুমি অনেকটা রিফ্লেক্ট করেছো ওর উপরে, অনেকটা মানে ক্রিটিক্যাল রিডিং স্কিল, ক্রিটিক্যাল রিডিংয়েরও বিয়ন্ড গেছো, তার ঊর্ধ্বে গেছো, গিয়ে তুমি কোনো একটা পদক্ষেপ নিয়েছো। ধরো আমি যদি পদক্ষেপ নিতাম কি না টাইমস অফ ইন্ডিয়াকে গিয়ে আমি বলবো কি আপনি যেটা করছেন এটা কি ঠিক করছেন, আপনি যেটা লিখেছেন সেখানে আপনি চাপাতে চাইছেন যে মার্ডার হয়েছে, কিন্তু কোনো তো প্রমাণ নেই সেরকম। আমি যদি এরকম পদক্ষেপ নিতাম তো ইন দ্যাট কেস দ্যাট কুড হ্যাভ বিন আ রিফ্লেক্টিভ স্কিল। কিন্তু আমি ক্রিটিক্যাল স্কিল করেই ছেড়ে দিলাম কি না এখানে টাইমস অফ ইন্ডিয়া একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে, একটা ওদের এজেন্ডা আছে, সেটাকে মাথায় রেখে করছে। ওইটা ভেবেই আমি ব্যাপারটাকে পাতাটা উল্টে দিলাম, আমি অন্য কোনো একটা খবর পড়তে বসে গেলাম। তো ওখানে আমার রিফ্লেক্টিভ স্কিল হলো না। রিফ্লেক্টিভ স্কিল ইজ যখন তুমি কোনো কিছু
পড়েছো, তোমার জীবনের একটা আবেগ ভাবনার উপরে তার একটা প্রভাব পড়েছে, তোমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং সেটা তোমাকে কোথাও না কোথাও তোমার মধ্যে একটা পরিবর্তন এনেছে, তোমার মধ্যে একটা একটা উইজডম এসছে, তুমি একটা জীবনটাকে একটা নতুনভাবে দেখছো, একটা নতুন কিছু করার চেষ্টা করছো, দেন রিফ্লেক্টিভ হয় রিডিংটা। ওকে, এবং গিবসের রিফ্লেক্টিভ সাইকেল আছে। ওকে, উনি বলছেন কি এই স্টেজে পৌঁছতে গেলে আমাদেরকে 6টা স্টেপ ফলো করতে হবে। প্রথম হলো ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশনটা তোমার অনেকটা ওই ক্রিটিক্যাল রিডিংয়ের যেটা লিটারাল আর ইন্টারপ্রিটেটিভ স্টেজ আছে ওটাই আছে, কি আমাকে পড়ে কি হয়েছে সেটাকে বুঝতে হবে, সিম্পল। ওকে, আমি এখানে একটা এক্সাম্পল নিই কোনো একটা জিনিসের, তা ইন দ্যাট তুমি বুঝতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি ধরে নাও আমি পলিউশনের উপরে একটা চ্যাপ্টার পড়ছি, কি অনেক ধরনের পলিউশন আছে, পলিউশন আর সাউন্ড পলিউশন, যেরকম আমাদের স্কুল লেভেলে পলিউশনের উপর টেক্সট থাকে, সাউন্ড পলিউশন, এই নয় কী বলে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, আমি পড়লাম। তো আমি সেটাকে পড়লাম শুধু জিনিসটা, কি পলিউশন কাকে বলে, ক প্রকারের হয় সেটা আমি পড়লাম। ডিসক্রিপশন স্টেজ হলো ফিলিংস, টু ডিসক্রাইব হিজ অর হার ইমোশনাল রেসপন্স টু দ্যাট এক্সপিরিয়েন্স। এবার আমি যে পলিউশন সম্বন্ধে পড়লাম, যদি আমি সেটাকে অন্ধভাবে পড়লাম, তবে পরীক্ষায় গিয়ে আমাকে উত্তর লিখতে হবে নয়েজ পলিউশন কাকে বলে, এয়ার পলিউশন কাকে বলে, তাহলে আমার নেক্সট স্টেজটা এলো না, ফিলিংস এলো না। ফিলিংসটা কখন আসবে? যখন আমি পড়ে বুঝতে পারবো, ধরুন আমি দিল্লিতে বাস করছি যেখানে এক্সেসিভ নয়েজ পলিউশন আছে, বা ধরো না আমি কলকাতার মৌলালিতে বাস করছি যেখানে এক্সেসিভ এয়ার পলিউশন আছে। যদি এয়ার পলিউশন পড়ার পরে একটা স্টুডেন্টের মধ্যে ফিল আসে কি হ্যাঁ আমিও যেখানে বাস করছি কিন্তু অত্যাধিক এয়ার পলিউশন আছে, মানে কতটা আমরা প্রভাবিত আছি, মানে এটা আমার সমাজেরই বাস্তব, বইতে আছে কিন্তু এটা আমার জীবনেরও বাস্তব আছে। আর ওখানে এয়ার পলিউশনের সমস্ত যে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বনস, এই সমস্ত যেটা থাকে সেটা মানে যখন রিয়েলাইজ করছে কি এই সমস্ত আমার বাতাসে আছে, সেই বাতাসে আমি নিঃশ্বাস নিচ্ছি, সেই অনুভূতি ওর মধ্যে যখন আসছে, দ্যাট মিনস ও ফিলিং হচ্ছে, মানে ওর যে নিজস্ব এক্সপিরিয়েন্স, যে নিজস্ব জীবন, সেই জীবনটাকে নিজের পড়ার সঙ্গেও কানেক্ট করছে। ওকে, দ্যাট ইজ দ্য নেক্সট স্টেজ, দ্য ফিলিং। এটা যদি হয় তার মানে আমি রিফ্লেক্টিভ রিডিংয়ের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। যদি শুধু পড়লাম, বুঝলাম, পরীক্ষায় গিয়ে উত্তর দিলাম, তাহলে আমি রিফ্লেকশন করলাম না, সেটা ডিসক্রিপশন স্টেজে গিয়ে শেষ হয়ে যায়। যদি আমি নেক্সট স্টেজে ঢুকলাম, ফিলিংসের জায়গায় চলে আসছে, তাহলে আমি রিফ্লেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ। Third is evaluation, okay, to decide the merits and demerits of the experience. আমি যে এটা ভাবছি এর কতটা ভালো আছে, কতটা মন্দ আছে। অবভিয়াসলি পলিউশন নিয়ে যদি মানুষ কেউ নিয়ে একটু বিচার বিবেচনা করে, অবশ্যই তার মধ্যে কোনো ডিমেরিটস নেই, ইটস এ গুড থিং। কিন্তু এমন অনেক জিনিসই আমরা পড়ে থাকি যেখানে আমাদেরকে ঠিক করতে হয় কি এই যে অভিজ্ঞতা আসছে আমার, সেটা কতটা আমার নেওয়ার দরকার, কতটা নেওয়া উচিত নয়। এইটা হলো ইভ্যালুয়েশন স্টেজ। বিকজ আমরা সব যা পড়ি সব নেওয়া সম্ভব হয় না এবং সব নেওয়াটা উচিত নয়, বিকজ অনেক নেগেটিভ জিনিসও আমাদেরকে পড়ানো। ধরে নাও কি আমি এমন কিছু একটা প্যাসেজ পড়ছি যেখানে তোমার কমিউনাল ডিসহারমনিকে প্রমোট করা হচ্ছে, মানে ধর্মের ভিত্তিতে কি বলবো দ্বন্দ্বকে প্রমোট করা হচ্ছে, সেখানে অ্যাজ আ রিডার আমাকে বুঝতে হবে কি এইটা আদৌ, আমি তো পড়লাম ঠিক আছে, এটা আদৌ আমার নেওয়া উচিত কি নয়, এটা আদৌ বিশ্বাস করা উচিত কি নয়। তো সেই জায়গাটাকে এই থার্ড স্টেজটা ডিসাইড করে কি আমি কতটা নেব যেটা পড়লাম বুঝলাম, আর কতটা আমি বাদ দেবো। ওকে, তারপর হলো অ্যানালিসিস, টু কম্পেয়ার হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি ডান অ্যাগেনস্ট হোয়াট শুড হ্যাভ বিন ডান। অ্যানালিসিস হলো কি বই তো আমাকে পুঁথি তো একটা বা থিওরি যেটা সেটা তো আমাকে একটা বলছে, কিন্তু বাস্তবে সেটা কি হয়, যেরকম আমি পলিউশনের কথা বলছি, পলিউশনে তো মানে ধরে নাও কি কোনো একটা স্টুডেন্ট এয়ার পলিউশন নিয়ে পড়ছে, এখানে এয়ার পলিউশনকে কীভাবে বাধা দেওয়া যায় তার তো অনেক পুঁথিগত জ্ঞান আছে। কি এয়ার পলিউশনে তুমি ধরে নাও ওই ভেহিকলসগুলো যেটা ট্রাকসগুলো আছে ওদেরকে নিজের মোটর ইঞ্জিন চেঞ্জ করা উচিত, নাহলে খুব পুরনো হয়ে গেলে যে গ্যাসটা বেরোচ্ছে ওদের সেটা ভীষণ নোংরা বেরোয়, বিকজ ইঞ্জিনে ভীষণ নোংরা আছে। তো দ্য ফার্স্ট থিং দ্যাট দে শুড ডু ইজ টু চেঞ্জ দ্য ইঞ্জিন। তো এইটা বাস্তবে হচ্ছে কি না, এইটা মানে বই কি বলছে আর বাস্তব কি বলছে, মানে বাস্তবে কি হচ্ছে, থিওরি কি বলছে, প্র্যাকটিস কি বলছে, এই যে তুলনামূলকটা সেটাকে আমরা অ্যানালিসিস স্টেজ বলি। এটা হলো অ্যানালিসিস স্টেজ। বা ধরে নাও কি আমরা এয়ার পলিউশন আর বা ওয়াটার পলিউশন যদি হয় কি ওয়াটার পলিউশনে আমরা কি বলবো একটা ওয়াটার পলিউশন প্রিভেন্ট করার পদ্ধতি হলে মাছ ছেড়ে দেওয়া। যদি ট্যাঙ্ক থাকে কারোর বাড়িতে ছোটোখাটো, সেখানে যদি মাছ ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার জলের মধ্যে যে নোংরা আছে সেটাকে শুনেছি নাকি ওটা মানে খেয়ে নেয়, পরিষ্কার হয়ে যায়। তো থিওরি বলছে, থিওরিতে যে সলিউশনসগুলো আছে সেটা আমরা কতটা অ্যাপ্লাই করছি, সে তুলনা যেটা করা হচ্ছে সেটা হলো অ্যানালিসিস হলো।
কনক্লুশন হলো টু রিয়েলাইজ দ্য মিস্টেকস মেড, মানে কি যেটা মানে যেটা মানে সমাজে যেটা হচ্ছে সেটা থিওরি বলো বা বিজ্ঞ মানুষরা যেটা বলেছেন সেটা থেকে আমরা কতটা সরে এসেছি এবং কোথায় কোথায় ভুল হচ্ছে সেই রিয়েলাইজেশনটা কি হ্যাঁ এটা হওয়া উচিত নয়। তুমি যখন সেই স্ট্যান্ড পয়েন্টটা নিতে পারছো জীবনে কি হ্যাঁ একটা জিনিস পড়লে এবং বুঝলে কি হ্যাঁ এটা বাস্তব সমাজে হচ্ছে এবং বই এই কথা বলছে, ডিফারেন্স আছে দুটোর মধ্যে এবং এটা হওয়া উচিত নয়। তুমি যখন অ্যাজ এ রিডার একটা স্ট্যান্ড নিতে পারছো কি হ্যাঁ এটা হওয়া উচিত নয়। আমার বাড়িতে যে তোমার কি বলবো আমার যে একটা স্কুটি আছে সেখানে আমি দেখছি কি ওখান থেকে যে গ্যাসগুলো বেরোচ্ছে সেটা নোংরা বেরোচ্ছে, আমার ইঞ্জিনটাকে চেঞ্জ করা উচিত। এই যে রিয়েলাইজেশনকে আমি ভুল করছি, উই নিড টু চেঞ্জ ইট, এই রিয়েলাইজেশনটা মিনস কি তুমি কনক্লুশনে ঠিকঠাক কনক্লুশনে পৌঁছতে পেরেছো। অ্যাকশন প্ল্যান হলো ওয়েন ইউ আর বিং এবল টু এক্সিকিউট ইয়োর রিয়েলাইজেশন কি হ্যাঁ তুমি সত্যি স্কুটিটাকে নিয়ে গিয়ে ওর যেখানে ওই কী হয় ওই সার্ভিসিং সেন্টার আছে ওখানে গিয়ে সত্যি ওর ইঞ্জিনটাকে পাল্টে নিয়ে এলে বিকজ ইউ হ্যাভ রিয়েলাইজড কি যেটা আমি করছি সেটা ঠিক করছি। দ্যাট ইজ দ্য অ্যাকশন প্ল্যান। দেন তুমি হাতে কলমে জিনিসটাকে করছো এবং যে প্রিভিয়াস যে ভুলগুলো করছিলে সেটা তুমি আর রিপিট করছো না। কেন? বিকজ তুমি কিছু একটা পড়েছো, তোমার মধ্যে একটা জ্ঞান এসছে, ইউ হ্যাভ বিকাম আ লার্নড আ নলেজেবল পার্সন এবং সেই নলেজটাকে তুমি অ্যাপ্লাই করেছো নিজের এবং সমাজের উন্নতির জন্য। দ্যাট ইজ দ্য অ্যাকশন প্ল্যান। যদি এই অ্যাকশন প্ল্যান তোমার পড়া স্টেজটা পৌঁছতে পেরেছে, হিট করতে পেরেছে, অনলি দেন আ প্রপার রিফ্লেক্টিভ রিডিং হ্যাজ টেকেন প্লেস। রিডিং মানে শুধু বই খুলে পড়া নয়, ওকে, এনিথিং দ্যাট ইউ হিয়ার অর দ্যাট ইউ সি, এবং সেটাকে তুমি যখন এই 6টা স্টেজের মাধ্যমে যেতে পারছো, প্রথমে ডিসক্রাইব করছো মানে বুঝতে পারছো কী ব্যাপারটা আছে, ফিলিংস তোমার মধ্যে একটা অনুভূতি আসছে কি হ্যাঁ তোমার নিজস্ব যে অভিজ্ঞতা আছে তার সঙ্গে কানেক্ট হচ্ছে, ইভ্যালুয়েশন হচ্ছে কি কতটা ভুল হচ্ছে, কতটা ঠিক হচ্ছে, কতটা আমার নেওয়া উচিত, কতটা বাদ দিয়ে দেওয়া উচিত, অ্যানালিসিস তুমি যখন তুলনা করছো কি বাস্তব সমাজে কি হচ্ছে আর বিজ্ঞ লোকেরা কি বলছেন, সায়েন্টিস্টরা কি বলছেন, এডুকেশনিস্টরা কি বলছেন। যেরকম আমাদের স্কুল সিস্টেমে আছে আমরা বলি চাইল্ড সেন্ট্রিক মেথডে পড়াও, বাচ্চাদেরকে ইনভলভ করো বেশি করে পড়ার মধ্যে। কিন্তু আমরা কি সত্যি কী করি? টিচার যান ক্লাসে, একটা লেকচার দেন, বোর্ডে 2-3টে লিখে নিয়ে চলে আসেন, সেরকম হয় না। এই রিয়েলাইজেশনটা কি যেটা এটা ঠিক হচ্ছে না, মানে এটা পাল্টানো উচিত, দ্যাট ইজ কনক্লুশন স্টেজ। অ্যান্ড অ্যাকশন প্ল্যান হলো যখন তুমি এক্সিকিউট করছো। ইনশাল্লাহ তোমরা যখন টিচার হবে, তোমরা যে এই যে বিএড যে ট্রেনিংটা নিচ্ছ, এটা তো পুঁথিগত একটা জ্ঞান আসছে না তোমাদের কাছে কি হ্যাঁ এই স্টুডেন্ট সেন্ট্রিক মেথডে পড়াতে হবে, স্কিলসগুলো এভাবে ডেভেলপ করতে হবে, বা তোমাদেরকে যেরকম আমি প্র্যাকটিকাম ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামে যে প্র্যাকটিকাম দিয়েছি, ডিজাইনিং গেমস অ্যান্ড এক্সারসাইজ, এর মাধ্যমে স্কিলস ডেভেলপ করা, এটা তোমরা স্কুলে বাস্তবে দেখবে না। ওরা কোনো দিনও এরকম গেমস টেমসও ডিজাইন করে না, তোমরা তো নিজের স্কুল থেকে পড়ে এসছো দেখেছো, ওসব গেমস টেমসও হয় না, ওই রকম অ্যাসাইনমেন্টও দেওয়া হয় না, বাস এলো ইংরেজি বইটাকে পড়ালো আর তার পরীক্ষার সময় গিয়ে উত্তর লিখছো। তো এই যে যদি তোমরা তুলনা করে বুঝতে পারো কি হ্যাঁ বাস্তবে এইভাবে ইংরেজির এই 4টে স্কিলকে ডেভেলপ করতে হয় গেমসের মাধ্যমে, যেটা আমরা তোমাদেরকে বিএডের কোর্সের মাধ্যমে শেখাচ্ছি, সেটাকে তোমরা যখন বাস্তবে গিয়ে তুলনা করতে পারবে, যখন তোমরা রিয়েল লাইফ টিচার হবে, দেখবে ওখানে কীরকম হচ্ছে এবং বুঝতে পারবে কি যেভাবে বাস্তবে স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে স্কুলে, সেই টিচার সেন্ট্রিক মেথডে, সেই চক অ্যান্ড বোর্ড মেথডে, সেটা ঠিক নয় এবং আমাকে পাল্টাতে হবে অ্যাজ এ টিচার। আমি গিয়ে ওদের মধ্যে সেই খেলার মাধ্যমে, সেই কী বলবে লেখার মাধ্যমে সেই ভাষাটাকে আমি উন্নতি করব। যখন তুমি গিয়ে অ্যাকশন প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবে, অনলি দেন অ্যাজ আ টিচার আমি বুঝবো কি আমার স্টুডেন্টের মধ্যে রিফ্লেক্টিভ স্কিল ডেভেলপ করেছে। ওকে, দিস ইজ হোয়াট রিফ্লেক্টিভ স্কিল ইজ অ্যাবাউট। এবার থার্ড, এখানেও বলে দিই, একটা পজ নিও এই স্লাইডটা দেখার আগে, বিকজ উই আর মুভিং টু দ্য থার্ড সাব ইউনিট, ডেভেলপিং রিডিং স্কিলস। এটা হলো কি ঠিক আছে, ক্রিটিক্যাল রিডিং কীভাবে করতে হবে সেটাও ঠিক আছে, কীভাবে রিফ্লেক্টিভ রিডিং করতে হবে সেটাও ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি একটা স্টুডেন্টের মধ্যে রিডিং স্কিল আদৌ আমি কীভাবে ডেভেলপ করব। যেটা মনে আছে তোমার ক্রিটিক্যাল রিডিংয়ে বললাম লিটারাল রিডিং বা ইন্টারপ্রিটেটিভ রিডিং, বা তোমার ওই রিফ্লেক্টিভ রিডিং ক্ষেত্রে ডিসক্রিপশন, যেটা সেই স্টেজটাকে আমি কীভাবে ডেভেলপ করব। বিকজ ওই স্টেজগুলো ঠিকঠাক না ডেভেলপ করলে তোমার ক্রিটিক্যাল রিডিংও হবে না, রিফ্লেক্টিভ রিডিংও হবে না। বিকজ রিফ্লেক্টিভ রিডিং এবং ক্রিটিক্যাল রিডিংয়ের বেসিক রিকোয়ারমেন্ট হলো কি বাচ্চা যেন বইটাকে বা যে কনটেক্সটটাকে যেটা পড়েছে বা শুনেছে সেটা যেন ঠিকঠাকভাবে ওর কাছে পৌঁছেছে। সেই জিনিসটাই আমরা এই স্লাইডে দেখব কি কীভাবে ওর কাছে ঠিকঠাকভাবে পৌঁছতে আমরা পারবো সেই কন্টেন্টটাকে নিয়ে। ওকে, তো রিডিংয়ের যে কোনো একদম প্রিলিমিনারি স্টেজের যে রিডিং হয় তার 3টে ধাপ থাকে। ওকে, একটা হলো প্রি রিডিং স্টেজ,
দেখো এখানে বাঁ দিকে নিচে পার্পল কালারে লেখা আছে দ্য প্রি রিডিং স্টেজ। মানে প্রি রিডিং স্টেজ মানে বইয়ের মধ্যে ঢোকার আগের স্টেজটা, মানে এখন আমি বইটা খুলিনি। ওকে, অ্যাজ এ টিচার এটা করতে হবে। এটা সমস্ত যেটা বলছে এটা টিচারের দৃষ্টিভঙ্গি থেকে, টিচারকে এগুলো করতে হবে স্টুডেন্টের মধ্যে ঠিকঠাক রিডিং স্কিল ডেভেলপ করার। বিকজ ঠিকঠাকভাবে রিডিং স্কিলটা যদি ওর মধ্যে ডেভেলপ না হয় তাহলে ক্রিটিক্যাল রিডিংও করতে পারবে না, রিফ্লেক্টিভ রিডিং তো ভুলেই যাও। ওকে, যেটা ইংলিশের ক্ষেত্রে আমি জেনারেলি দেখে থাকি কি স্টুডেন্টের মধ্যে রিডিং স্কিলটাই ঠিকঠাক নেই, মানে পড়েই ঠিকঠাক বুঝতে পারছে না কি বলছে না বলছে। তো ইংলিশে ক্রিটিক্যাল রিডিং আর রিফ্লেক্টিভ রিডিং তো অনেক দূরের কথা। তাই জন্য অ্যাজ আ টিচার ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু নো কি কীভাবে ক্রিটিক্যাল রিডিং স্কিলটা আদৌ কীভাবে ডেভেলপ করবো। তার 3টে স্টেজ আছে, আবার বলছি, প্রি রিডিং স্টেজ, ওয়াইল রিডিং স্টেজ অ্যান্ড পোস্ট রিডিং স্টেজ। প্রি রিডিং স্টেজ মানে বইয়ের মধ্যে ঢোকার আগে, মানে পড়ার আগে, বইটাকে আমি খুলিও নি এখন অ্যাজ আ টিচার, আমি এখনও স্টুডেন্টসকে বই খুলতে বলিনি, তার আগে আমাকে একটা প্রিপারেশন নিতে হয়। সেই প্রিপারেশনটা হলো তোমার প্রি রিডিং স্টেজ। ওয়াইল রিডিং স্টেজ মানে যখন আমি টেক্সটের মধ্যে ঢুকেছি, পড়ে এবং ব্যাপারটাকে পড়ছি। আর পোস্ট রিডিং স্টেজ মানে যখন আমার পড়াটা হয়ে গেছে তারপরে আমাকে কি করতে হবে। তো প্রি রিডিং স্টেজে আমাদেরকে জেনারেলি যেটা করতে হয় সেটা হলো, জেনারেলি যেটা দেখবে তোমরা স্কুলে করা হয় সেটা হলো প্রি রিডিং স্টেজটা আদৌ অ্যাড্রেস করা হয় না। টিচার ক্লাসে ঢোকেন, অ্যাটেন্ডেন্সটাকে টেবিলের উপর রাখে, বলে কি আচ্ছা সবাই 30 নম্বর পাতায় উল্টে উনি টাইটেল পড়লেন দ্য সেলফিশ জায়ান্ট, পড়ে উনি গল্পটা ইংরেজিতে রিডিং করলে তারা বাংলা ট্রান্সলেট করে দিলেন, বাস, আর কিছু না। এটা কিন্তু ঠিক নয়, এতে কোনোদিনও রিডিং স্কিল ডেভেলপ করবে না স্টুডেন্টের। ওকে, তো ইন দ্যাট কেস কী করতে হবে, প্রি রিডিং স্টেজে প্রথমে এখানে একটা অ্যাক্টিভিটি আছে। কি অ্যাক্টিভিটি করতে হবে? টিচারকে করতে হবে, এটা মনে রাখো, তোমাদেরই করতে হবে যে তোমরা ফিউচার টিচার্স আছো। প্রেডিকশন মানে কি আমি যে টপিকটা পড়াতে যাচ্ছি তার সম্বন্ধে স্টুডেন্টের কি জ্ঞান আছে। এবার তুমি বলে ম্যাম টপিকটা তো নতুন, স্টুডেন্ট তো কিছু জ্ঞান থাকা উচিত নয়, ও তো নতুন জানবে এখন টপিকটা। যে কোনো টপিক কোন একটা এরিয়া থেকে উঠে আসে, ঠিক আছে, সেই এরিয়া সম্বন্ধে কতটা জানে ওরা। ফর এক্সাম্পল, আমি যেহেতু লিটারেচারের মানুষ, আমি ইংলিশ থেকে একটা এক্সাম্পল দেবো তোমাদেরকে। যেরকম আমি ধরে নাও ক্লাসে দ্য সেলফিশ জায়ান্ট পড়াবো, আশা করছি তোমরা হয়তো ওই গল্পটা শুনেছো, দ্য সেলফিশ জায়ান্ট, সেই কৃপণ দৈত্যের গল্প মনে আছে? সেই কৃপণ দৈত্যের গল্প, সে বাচ্চাদেরকে নিজের বাগানে ঢুকতে দিত না এবং তাই জন্যে একদিন সেই বাগান থেকে শীত চলে যায় এবং সমস্ত পাতা ঝরে যায়। সেই গল্পটা মানে সেটা শুনেছি, তোমরা জানো মোরালেস, তাই জন্য এই গল্পটাকে আমি এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল আনছি। ধরুন অ্যাজ এন ইংলিশ টিচার আমি দ্য সেলফিশ জায়ান্ট পড়াবো, তো আমি কি সরাসরি বলবো না স্টুডেন্টকে হ্যাঁ সেলফিশ জায়ান্ট পাতায় খোলো এবং তারপরে করো, রিডিং পড়তে শুরু করলাম। আমি প্রি রিডিং স্টেজে কী করবো, আমি বইটা খুলবই না। আমি যাবো ক্লাসে, গিয়ে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবো কি তোমরা কজন রূপকথার গল্প জানো। তো এবার রূপকথার গল্পই কেন? বিকজ সেলফিশ জায়ান্ট, দৈত্যের গল্প, পরীদের গল্প কোন এরিয়াতে থাকে? এটা রূপকথার গল্পে থাকে, তাই না? তো অ্যাজ আ টিচার প্রি রিডিং স্টেজে আমাকে জানতে হবে কি স্টুডেন্টরা ওই এরিয়া সম্বন্ধে কতটা জানে। এবার সেলফিশ জায়ান্ট রূপকথার গল্পের মধ্যে পড়ে। ওকে, তো ইন দ্যাট কেস রূপকথার সম্বন্ধে কতটা জানে। বা ধরে নাও কি আমি সায়েন্সের যদি ধরে নাও পলিউশন সম্বন্ধেই পড়াবো, ওকে, সায়েন্সে ধরে নাও কি পলিউশন সম্বন্ধে পড়াবো, তাহলে আমি হয়তো সরাসরি গিয়ে বলবো না আজকে আমি তোমাদেরকে এয়ার পলিউশন সম্বন্ধে পড়াবো। আমি ওদেরকে জিজ্ঞেস করবো কি আচ্ছা তোমাদের গাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা তোমার সমাজকে ভালো করছে না মন্দ করছে। তো আমি একটু আইডিয়া করে নেব স্টুডেন্টের কাছ থেকে কি যে এরিয়াতে বা যে টপিকে আমি ঢুকবো সে টপিকটা যে এরিয়াকে বিলং করে সেই এরিয়া সম্বন্ধে স্টুডেন্ট কতটা জানে। এতে কি হবে কি যেটা করতে হয় না মানে অ্যাজ আ টিচার, সেটা হলো কি গুলে খাইয়ে দিতে নেই বাচ্চাদেরকে। তোমরা যখন, আমি জানি তোমরা পড়েছো কি না, পিয়াজের স্কিমা থিওরি আছে, যেখানে মানে আমি হয়তো বলেছি, হয়তো ক্লাসে আমার মনে পড়ছে না, যে বাচ্চারা যখন ক্লাসে ঢুকছে ওরা খালি মস্তিষ্ক নিয়ে ঢুকছে না, ওকে, ওদের নিজস্ব একটা এক্সপিরিয়েন্স নিয়ে ঢুকছে। ওরা একটা সমাজ থেকে উঠে এসছে, সেই সমাজ থেকে অনেক কিছু ইনফরমেশন ওদের মাথার মধ্যে অলরেডি আছে, যেটাকে আমরা টেকনিক্যাল টার্মে প্রিভিয়াস নলেজ বলছি যে নলেজ ওর কাছে অলরেডি প্রেজেন্ট আছে। এবার ওরা যখন ক্লাসে ঢুকছে টিচার ওদেরকে একটা নতুন জ্ঞান দিচ্ছে, নিউ নলেজ। সেটা তোমার সেলফিশ জায়ান্ট রূপে আসতে পারে, বা সায়েন্সের কোনো ল হিসাবে আসতে পারে, বা হিস্ট্রির কোনো চ্যাপ্টার হিসাবে আসতে পারে। এগুলো নতুন জ্ঞান।
সো অ্যাজ আ টিচার আমাদেরকে নতুন জ্ঞানকে স্টুডেন্টের মাথার উপর চাপানো উচিত নয়, আমাদের কি করা উচিত কি নতুন জ্ঞানটাকে পূর্ব জ্ঞানের সঙ্গে কানেক্ট করা উচিত। যদি কানেকশনটা আমরা করে দিতে পারি না, তাহলে বুঝে পড়া জিনিসটা, মানে বুঝে জিনিসটাকে পড়া, সেটা ভীষণ স্মুথলি হবে, স্টুডেন্টসকে আর মাগিং করতে হবে না, ওরা বুঝে পড়তে পারবে। কোনো জিনিস তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার নিজের অভিজ্ঞতার সঙ্গে ওই নতুন অভিজ্ঞতা বা ওই নতুন কন্টেন্টটা বা নতুন গল্পের একটা কানেকশন আমি স্ট্যাবলিশ করতে পেরেছি। এবং এই কানেকশনটা আর স্টার্টিং পয়েন্ট হলো প্রি রিডিং স্টেজ। তো আমি জেনে নিলাম প্রথমে ওদের কাছ থেকে রূপকথার গল্প সম্বন্ধে ওরা কী জানে, ঠাকুমার ঝুলির গল্প সম্বন্ধে কতটা জানে, দৈত্যের কী কী গল্প জানে। এবার যখন এই জিনিসটা আমার হয়ে গেল, এতে কী হয় কি তোমার স্টুডেন্টের ইন্টারেস্টটাও বাড়ে, মানে আচ্ছা ম্যাম তাহলে আজকে রূপকথার একটা গল্পই আমাদেরকে শোনাবেন, একটা ইন্টারেস্টও বাড়ে এবং ওরা মানে আস্তে একটু 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 করে টপিকের দিকে নিজে এগিয়ে যেতে থাকে, আমরা ওদেরকে পুশ করি না, আস্তে আস্তে করে টপিকের দিকে এগিয়ে গেল। তো আমি একটু জিজ্ঞেস করে নিলাম ওদেরকে রূপকথার গল্প, তুমি দৈত্যের কী কী গল্প জানলে, তারপর আমি বললাম কি আজকে জানো তো আমরা তোমাদেরকে ওই রকমই, সেই যে একটা দৈত্য ছিল না, সেই তোমার আলাদিনের যেরকম দৈত্য ছিল সেই রকমই একটা দৈত্যের গল্প আমি আজকে পড়াবো। তো ওরা তো আলাদিনের দৈত্যের সম্বন্ধে অলরেডি জানে, এটা হলো ওদের পূর্ব জ্ঞান, এবং আজকে আমি ওদেরকে একটা নতুন দৈত্যের গল্প শোনাবো, এটা হলো ওদের নতুন জ্ঞান। তো এটাকে কানেক্ট করে দিলে কি হবে কি ব্যাপারটা ইন্টারেস্টিংও হয়ে যাবে এবং মুখস্থ বিদ্যার উপর ব্যাপারটা দাঁড়িয়ে থাকবে না, ওরা মানে সহজে জিনিসটাকে নিতে পারবে। এবার যখন এই স্টেজটা হয়ে গেল প্রি রিডিং স্টেজে, এবার আমরা টেক্সটের মধ্যে ঢুকবো, এঙ্গেজিং উইথ দ্য টেক্সটের মধ্যে আমরা ঢুকবো, যেটা ওয়াইল রিডিং স্টেজে আছে। এখানে দেখো লিখেছি আমি সবুজ রঙের লেখায় ওয়াইল রিডিং স্টেজ। এখানে প্রথমে কি করতে হয়, লাউড রিডিং করতে হয়, লাউড রিডিং। ইংলিশের ক্ষেত্রে আমি দিয়েছি লাউড রিডিং, মানে এটা স্পেশালি ইংলিশ বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, নাহলে প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক, মানে টিচার ঠিকঠাক প্রোনাউন্সিয়েশনের সঙ্গে লাউড রিডিং করবেন। তারপর স্টুডেন্টসদেরকে বলবেন কি সাইলেন্ট রিডিং করতে, কি তোমরা পড়ো। সেখানে তোমার অনেক ধরনের রিডিং হয়, এখানে যে ইম্পর্টেন্ট এরিয়াগুলো আছে সেগুলো হাইলাইট করে দেওয়া হলো। দু ধরনের রিডিং হয় ওয়াইল রিডিং স্টেজে, যেমন স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। দেখো এখানে লিখেছি আমরা স্কিমিং মানে যখন আমরা কোনো কিছু ওপর পড়ে যাচ্ছি, ওকে, ওপর মানে যখন আমরা খবরের কাগজ পড়ি তখন কি আমরা প্রত্যেকটা শব্দ ধরে পড়ি, দেখবে সেটা করি না আমরা। বা অনলাইনে যদি কোনো মেসেজ টেসেজে আমরা স্কিপ করি, বাবাদেরকে দেখবে খবরের কাগজ পড়েন না, স্কিপ করেন, মানে শুধু মূল বক্তব্যটা আমার দরকার আছে, তো খুঁটিয়ে পড়ার দরকার নেই। স্ক্যানিং মানে খুঁটিয়ে পড়া, সেটা তোমার আসলে কন্টেন্ট টু কন্টেন্ট ভ্যারি করে। তুমি যখন গল্প পড়বে তখন তুমি একটু খুঁটিয়ে পড়বে, ধরে পড়বে, স্ক্যানিং করবে। যখন খবরের কাগজ পড়ছো বা এমনি একটা প্যামফ্লেট পড়ছো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, তখন তুমি স্কিমিং করবে, শুধু মূল কথাটা, মেন আইডিয়াটা তোমার বোঝার দরকার আছে। তো কন্টেন্ট টু কন্টেন্ট ভ্যারি করবে কি তুমি কীভাবে পড়বে, ওকে। পার্সোনালাইজ দ্য কন্টেন্ট মানে তোমার যদি এমন কিছু একটা পড়লে যেটা তোমার জীবনের সঙ্গে কানেক্টেড আছে, সেটার সঙ্গে তুমি কানেক্ট করতে পারছো কি না, আন্ডারস্ট্যান্ডিং কমন থিমস, মূল যে বক্তব্যটা লেখকের সেটা বুঝতে পারছো কি না, এটা ওয়াইল রিডিং স্টেজে হয়, ওকে। এবার যেটা ওয়াইল রিডিং স্টেজটা বেসিক্যালি তোমার ওই যে ক্রিটিক্যাল রিডিং আর রিফ্লেক্টিভ রিডিং আমি বললাম, সেখানে তোমার যে লিটারাল রিডিং, ইন্টারপ্রিটেটিভ রিডিং যেটা ছিল তোমার ক্রিটিক্যাল রিডিংয়ের প্রথম দুটো স্টেপ, ওই স্টেজটাই এখানে কভার হয় ওয়াইল রিডিংয়ে, ওকে। এবার এসো পোস্ট রিডিং স্টেজ হলো যেখানে তোমার এই ক্রিটিক্যাল রিডিং বলো, রিফ্লেক্টিং বলো, এটা পোস্ট রিডিং স্টেজে হয়, যেটা আমরা প্রিভিয়াস দুটো কয়েকটা স্লাইডে শিখলাম, এটা পোস্ট রিডিং স্টেজে হয়। এখানে কি করতে হয়, প্রথমে হলো প্যারাফ্রেজিং, মানে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা, টিচারকে জিজ্ঞেস করতে হবে কি স্টুডেন্ট আদৌ সব কিছু বুঝলো কি বুঝলো না, কি হ্যাঁ উঠে দাঁড়িয়ে বলো তো আমাকে সেলফিশ জায়ান্টের প্রথম প্যারাগ্রাফে কী বলছে, যদি স্টুডেন্টস আমাকে বলে দিতে পারে কন্টেন্টটা একটু সামারাইজ করে, মানে প্যারাফ্রেজিং ওরা করতে পারছে। তারপরে ইভ্যালুয়েশন মানে কি মূল্যায়ন করা, কি টেক্সটটাকে কতটা বুঝতে পেরেছে। কি ধরে নাও তুমি তো একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ঠিকঠাক বুঝেছে কিনা, তার জন্য হয়তো একটু ছোটো ওয়ার্কশিট দিয়ে দিলে, ওই যে পোর্শনটা পড়িয়েছো সেখান থেকে 2-3টে কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন, খুব সহজ কোয়েশ্চেন দিলে দেখার জন্য কি হ্যাঁ ওরা মানে ঠিকঠাক বুঝেছে কিনা। এবার ক্রিটিক্যাল অ্যানালিসিসে, যেখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে পারছি কিনা, ঠিক যেরকম আমি তোমাকে সুশান্ত সিং রাজপুতের যে স্লাইডটা ছিল বাঁ দিকে কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম, সেই রকম প্রশ্ন যখন তুমি স্টুডেন্টদেরকে করছো, ইন দ্যাট কেস তোরা ক্রিটিক্যাল রিডিং করতে পারছি কিনা সেটা তুমি অ্যাজ আ টিচার দেখে নেবে। আর রিফ্লেক্টিভ হলো যখন তুমি কোনো একটা সমস্যা দিলে, কোনো একটা প্রবলেম দিলে, এবং ধরো না ক্লাসকে গ্রুপে ভাগ করে দিলে এবং ওদেরকে বললে কি তুমি যদি এরকম পরিস্থিতিতে থাকো তুমি কি করবে, সেই রকম তো গ্রুপ ওয়াইজ ওরা করলো, রিফ্লেক্ট করতে পারছে কিনা পরিস্থিতির উপরে।
তো এইটা হলো তোমার রিডিং স্কিল ডেভেলপ করা। 3টে স্টেজের মাধ্যমে যাচ্ছে, প্রি রিডিং, ওয়াইল রিডিং আর পোস্ট রিডিং। প্রি রিডিং হলো বইয়ের মধ্যে ঢোকার আগের স্টেজটা, যেখানে স্টুডেন্ট ওই এরিয়া সম্বন্ধে কতটা জানে সেটা আমরা একটু ঠিক করে নিচ্ছি। ওয়াইল রিডিং হচ্ছে যখন বইটার মধ্যে আমরা ঢুকছি এবং সেখানে আমরা নানানভাবে জিনিসটাকে পড়তে পারি, সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে, স্কিমিংয়ের মাধ্যমে, স্ক্যানিংয়ের মাধ্যমে করতে পারি। সেটা তুমি যেটা পড়ছো তার উপর নির্ভর করছে। খবরের কাগজ পড়ছো না, উপন্যাস পড়ছো না, গল্প পড়ছো না, তুমি সায়েন্সের বই পড়ছো, ম্যাথসের বই পড়ছো, সেটা বই টু বই ভ্যারি করে ওয়াইল রিডিং স্টেজটা। তুমি যখন ম্যাথসের বই পড়বে সেটা তুমি উপন্যাসের মতো পড়বে না অবশ্য, সেটা ভ্যারি করে। এবং তারপরে আসে পোস্ট রিডিং স্টেজ। পোস্ট রিডিং স্টেজে তোমার এই ক্রিটিক্যাল রিডিং এবং রিফ্লেক্টিভ রিডিংটা হয়, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডসগুলোতে ডিসকাস করেছি। এবার লাস্ট একটা আমি চলে আসি, এখানে বলি, এখানে পজ নিয়ে নিও, মেটাকগনিশনটা একটু পরে ভিডিওটা শোনো, টানা হয়ে যাচ্ছে তো। সো ইন ডেভেলপিং মেটাকগনিশন ফর রিডিং, মেটাকগনিশন মানে এখানে ইংলিশে আমি লিখেছি দেখো, থিঙ্কিং অ্যাবাউট ওয়ানস থিঙ্কিং। আমি যেটা ভাবছি তার ওপর আবার ভাবা, কি আমি এই ভাবনাটা কেন ভাবছি। ওকে, ইট ইজ আ ফাউন্ডেশন ফর ক্রিটিক্যাল রিডিং। ক্রিটিক্যাল রিডিং সম্ভবই নয়, ইনফ্যাক্ট আমি বলি ক্রিটিক্যাল রিডিং নয়, রিফ্লেক্টিভ রিডিং, ক্রিটিক্যাল রিডিং কোনোটাই সম্ভব না যদি তোমার মধ্যে মেটাকগনিশনটা আসছে না। ফর এক্সাম্পল, আমি তোমাকে এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেবো। ধরো না, আমি সুশান্ত সিং রাজপুতের ওই যে প্যাসেজটা আছে ওটা তোমরা পড়ো একবার, ওকে, ভিডিওটাকে এই করে পজ করে একবার পড়ো, যারা ইংলিশ বোঝো বুঝতে পারবে। তুমি পড়ছো তো, তুমি পড়বে, যখন তুমি পড়তে পড়তে তোমার মনে হবে, তোমার মন তোমাকে বলবে যে হ্যাঁ সুশান্ত সিংয়ের মার্ডার হয়েছে, এটা মার্ডারই হবে, এটা মার্ডার। এবার তুমি অ্যাজ এ রিডার ক্রিটিক্যাল তখনই হতে পারছো যখন তুমি ভাববে কি আমার মন আমাকে কেন বলছে যে সুশান্ত সিংয়ের মার্ডার হয়েছে, কিন্তু কোনো তো রিপোর্ট নেই, কোনো কী বলে পোস্টমর্টম রিপোর্টও বলছে না যে মার্ডার হয়েছে, সুসাইড বলছে। তাহলে আমার মন কেন বলছে যে এটা মার্ডার হয়েছে? দেন ইউ উইল রিয়েলাইজ কি আমার মন এই কারণে মার্ডার বলছে, বিকজ যে লেখক লিখেছেন ওনার স্ট্র্যাটেজির জন্যে, উনি যেভাবে জিনিসটা লিখেছেন, যে তথ্যগুলো উনি ধরে তুলেছেন, একদম অর্ডার করেছেন, পরে সাজিয়েছেন লেখার মধ্যে, সেই লেখার আমাকে এই জিনিসটাকে ভাবতে বাধ্য করছে। এবং এই জিনিসটা তুমি যখন করতে পারবে, অনলি দেন তুমি ক্রিটিক্যাল রিডিং বা রিফ্লেক্টিভ রিডিং করতে পারছো। তার মানে কি, মেটাকগনিশন থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, একটা থিঙ্কিং হলো তো কি, আচ্ছা এই চ্যাপ্টারটাকে পড়ে আমি এই জিনিসটা বুঝলাম। মেটাকগনিশন হবে যখন তুমি এইটা বুঝতে পারবে এই জিনিসটা আমি কেন বুঝলাম, এই জিনিসটাই কেন আমার মস্তিষ্কের মধ্যে এলো, অন্য জিনিসটা এলো না কেন। যখন তুমি ওই স্টেজে পৌঁছতে পারবে, দেন ইট ইজ মেটাকগনিশন। ওকে, এবং এই জিনিসটাকে মানে অ্যাজ আ টিচার স্টুডেন্টসদের মধ্যে ডেভেলপ করাতে হয়, মানে প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করাতে হয়। টিচার শুড থিঙ্ক অ্যালাউড অ্যাজ দে রিড অ্যালাউড। এর মানে হলো কি, টিচারকে সেরকম কোয়েশ্চেন করা উচিত যাতে স্টুডেন্টের মধ্যে মেটাকগনিটিভ ক্যাপাসিটি ডেভেলপ করতে পারে। এবং এর জন্য কী কী অ্যাক্টিভিটি আছে, আমি এখানে সবুজে দেখো কয়েকটা অ্যাক্টিভিটি দিয়েছি। প্রিভিউ দ্য টেক্সট অর ইটস টাইটেল অ্যান্ড মেক প্রেডিকশনস। এর মানে হয়, তো তোমরা দেখবে কি মাঝে মাঝে প্রশ্ন আসে, স্পেশালি সাহিত্যের ক্ষেত্রে, কি টাইটেলটাকে জাস্টিফাই করো। ধরুন দ্য সেলফিশ জায়ান্ট টাইটেলটা আছে, এটাকে জাস্টিফাই করো মানে কি, আদৌ এই চ্যাপ্টারের টাইটেল এটা হওয়া উচিত কিনা। যে স্টুডেন্টের মধ্যে মেটাকগনিশন আছে সেই টাইটেলটাকে জাস্টিফাই করতে পারবে, বিকজ ওকে প্রথমে বুঝতে হবে গল্পটাকে, এবং এটা বুঝতে হবে কি লেখক যে টাইটেলটা দিয়েছেন কেন দিয়েছেন। মানে প্রথম থিঙ্কিং হলো কি, আমি টেক্সটটাকে পড়ে এটা বুঝলাম, দ্যাট রিকোয়ার্স এ সার্টেন লেভেল অফ থিঙ্কিং। তার উপরে আবার থিঙ্কিং কি, এই যে বুঝলাম তার জাস্টিফাইড টাইটেল আছে কি না। ইটস এ ভেরি হাই লেভেল অফ থিঙ্কিং। ওকে, তো টাইটেলটাকে জাস্টিফাই করা যেটা হয় সেটা মেটাকগনিশন আন্ডারে আসে। কানেক্টস টেক্সট টু পার্সোনাল এক্সপিরিয়েন্স। যখন তুমি কোনো গল্পকে বা কোনো তথ্যকে, যে কোনো খবরের কাগজের তথ্য, যে কোনো তথ্যকে তুমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে পারছো এবং ঠিক বিচার করতে পারছো যে এই জিনিসটা আমার নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়, এটা আমার জীবনের অংশ হওয়া উচিত কি উচিত নয়, এটার মধ্যে কতটা ভালো আছে কতটা মন্দ আছে। এই স্টেজে যখন তুমি পৌঁছতে পারছো, ওটা মেটাকগনিশন হচ্ছে। ওকে, বিকজ তুমি প্রথমে বুঝছো জিনিসটাকে, তারপরে আবার বোঝার চেষ্টা করছো এটা মন্দ না ভালো, এবং তারপরে আবার ভাবার চেষ্টা করছো এটা আমার কতটা নেওয়া উচিত কতটা নেওয়া উচিত নয়। ইজ ইট আ পার্ট অফ মাই উইজডম অর ইজ ইট নট আ পার্ট অফ মাই উইজডম? ইটস এ ভেরি হাই লেভেল অফ থিঙ্কিং। ওকে,
আস্কিং ক্ল্যারিফাইং কোয়েশ্চেন্স, এইটা তুমি তখনই করতে পারবে যখন তুমি বেশি বেশি কোয়েশ্চেন করবে, এবং স্টুপিড কোয়েশ্চেন্স নয়, ক্ল্যারিফাইং কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেন্স তোমাকে সেই হায়ার অর্ডার অফ থিঙ্কিংয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেরকম কোয়েশ্চেন্স আমি তোমাকে ওই সুশান্ত সিং রাজপুতের যে স্লাইড ছিল তার বাঁ দিকে যে কোয়েশ্চেন্সগুলো দিয়েছিলাম, তো সাম ক্ল্যারিফাইং কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্যাট আর্টিকেল। আইডেন্টিফাইজ ডিফিকাল্ট সেন্টেন্সেস অর প্যাসেজেস, মানে যখন কোনো স্টুডেন্ট মানে খুব ভালো করে বোঝার চেষ্টা করছে কোনো জিনিসকে, তখন যত সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং সেখানে যত কঠিন সেন্টেন্স আছে, কঠিন শব্দ আছে, সেগুলোকেও খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যে স্টুডেন্ট করছে এই জিনিসটাকে, তুমি জানবে কি ওর মধ্যে মেটাকগনিশন ক্যাপাসিটি আছে, এবং অ্যাজ আ টিচার তোমাকে সেটাকে ডেভেলপ করতে হবে। দ্য প্যারাফ্রেজ অর রিস্টেট ইন দেয়ার ওন ওয়ার্ডস, এইগুলো টিচারদেরকে করাতে হয় স্টুডেন্টসদেরকে, কি ওদেরকে সেরকম ক্ল্যারিফাইং কোয়েশ্চেন্স করা, কোনো ডিফিকাল্ট সেন্টেন্স যদি থাকে তাদেরকে জিজ্ঞেস করা তুমি এই সেন্টেন্সটা বুঝতে পারলে কি না, জিনিসটাকে প্যারাফ্রেজিং করা, বা নিজের ভাষায় জিনিসটাকে আমাকে বলো, এই জিনিসটা সামারাইজ করে আমাকে বলো। সেই যে স্টুডেন্ট পারবে এগুলো করতে, সেই মেটাকগনিশন পারবে। ওকে, তার মধ্যে মেটাকগনিশন ক্যাপাসিটি আছে। রিয়্যাক্ট টু দ্য টেক্সট, রিয়্যাক্ট টু দ্য টেক্সট মানে আমি যেটা পড়লাম, পড়ার পরে যে রিয়াকশন আছে, কি হ্যাঁ ম্যাম লেখক এটা ভালো ঠিক বলছেন, কিন্তু এই জায়গাটা উনি একটু হয়ে যাচ্ছে, একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে, এই জিনিসটা যে এইরকম করতে পারবে, কি বলবো, কথোপকথনে আসতে পারে। যেরকম আমাদের হয় না, দেখবে খবরে দেখবে তোমার ওই গোল টেবিল করে সবাই বসে এবং টপিকের ওপরে আলোচনা করে, রিয়্যাক্ট করে। যেরকম তোমার ওই কাতার হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, কোনো তো কন্ট্রোভার্সি হচ্ছে না, অনেক নিয়ে ওরা মদ খেতে চাইছে, কিন্তু কাতার গভর্নমেন্ট অ্যালাউ করছে না ওপেন ড্রিঙ্কিং, অ্যালকোহল কনজামশন নিয়ে, এই সমস্ত অনেকগুলো চলছে। তো এটা তো খবর আসছে আমার কাছে, সেটা আমি রিড করলাম, ওকে, ডিসক্রিপটিভ লেভেলে রিড করলাম, বুঝলাম ও কাতারে কী হচ্ছে না হচ্ছে। ক্রিটিক্যাল রিডিং তখনই হবে কি যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা। এই যে কন্ট্রোভার্সির মধ্যে দাঁড়িয়েছে, এটা আদৌ হওয়া উচিত কি উচিত নয়, এটা নিয়ে যখন আমরা কী বলছি কনভারসেশনের মধ্যে জড়িত, দেখবে অনেক খবরের কাগজে কনভারসেশন হচ্ছে এই সমস্ত নিয়ে। এটা হলো রিয়াক্টিং টু দ্য টেক্সট। টেক্সট মানে বাবা শুধু বই নয়, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। টেক্সট ডাজ নট অনলি মিন বই, টেক্সট ক্যান মিন, এই যে কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ, দিস ইজ আ টেক্সট, এবং ওখানে যতগুলো কন্ট্রোভার্সিস হচ্ছে, দ্যাটস এ টেক্সট। তুমি সেটাকে পড়লে, বুঝলে, এবং তোমার রিয়াকশানটা কীরকম আসছে, তুমি ওটাকে সাপোর্ট করছো না, কীরকম রিয়াকশান আসছে, বা তোমার যে কি বলবো ওই রাশিয়ার আর আমেরিকার মধ্যে যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনকে নিয়ে, এটা তোমার টেক্সট একটা ধরে নাও, তুমি এর সম্বন্ধে খবরের কাগজে পড়লে। এবং তুমি ক্রিটিক্যাল রিডিং তখনই করবে তুমি যখন একটা স্ট্যান্ড পয়েন্ট নেবে, কি আমি রাশিয়াকে সাপোর্ট করবো না আমেরিকাকে সাপোর্ট করবো, তো সেটা হলো তোমার ক্রিটিক্যাল রিডিং। এবং তোমার যদি রিফ্লেক্টিভ রিডিং তখনই হবে যখন তুমি সেটার উপরে কোনো অ্যাকশন নিতে পারছো, কি হ্যাঁ যেটা রাশিয়া করছে ঠিক করছে না, বা যেটা আমেরিকা করছে সেটা ঠিক করছে না, তার বিরুদ্ধে লেখা বলা, দ্যাট ইজ রিফ্লেক্টিভ, দ্যাটস দ্য অ্যাকশন প্ল্যান। এই স্টেজেসগুলোতে যখন কেউ পৌঁছাচ্ছে, ইট মিনস কি ওর মধ্যে মেটাকগনিশন এসছে। ওকে, আই হোপ আই এম ক্লিয়ার। আমি ফাইনালি 2-3টে কথা বলবো। টেক্সট মানে শুধু বই নয়, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। টেক্সট মিনস এনি কন্টেন্ট দ্যাট ইজ রিচিং ইউ, এনি ইনফরমেশন দ্যাট ইজ রিচিং ইউ, সেটা বইয়ের রূপে হতে পারে, খবরের রূপে হতে পারে, এনিওয়ে, তার উপরে সেটা তুমি কতটা বুঝতে পারছো, নিতে পারছো, সেটা হলো তোমার প্রথম দুটো ধাপ রিডিংয়ে। তারপরে হলো তোমার ক্রিটিক্যাল রিডিং, রিফ্লেক্টিভ রিডিং। ক্রিটিক্যাল রিডিং হলো তুমি বিচার করতে পারছো কিনা, কি এটা আদৌ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এবং এটা আদৌ আমাকে মেনে নেওয়া উচিত কিনা এটা হলো ক্রিটিক্যাল রিডিং স্কিল। আর রিফ্লেক্টিভ রিডিং স্টেজে তুমি তখনই পৌঁছবে যখন তুমি তার উপরে অ্যাকশন নিতে পারবে, বা তুমি কিছু করতে পারবে, কোনো একটা অ্যাক্টিভিটি থাকবে। দ্যাট ইজ ইউর রিফ্লেক্টিভ স্টেজ, দ্য ফাইনাল স্টেজ। আই হোপ আই এম ক্লিয়ার। এবং এই স্টেজেসগুলোতে তুমি তখনই পৌঁছতে পারবে যখন তোমার মধ্যে মেটাকগনিশন ক্যাপাসিটি আছে। অ্যান্ড অ্যাজ আ টিচার ইট ইজ ইয়োর ডিউটি টু ডেভেলপ ইট ইন ইয়োর স্টুডেন্টস। সেটা কীভাবে হবে সেটা আমি কয়েকটা অ্যাক্টিভিটির মাধ্যমে এখানে ক্ল্যারিফাই করেছি। ওকে, আরও প্রশ্ন থাকলে আমরা ক্লাসে অবভিয়াসলি এটা নিয়ে ডিসকাস করবো, নো প্রবলেম। গো থ্রু ইট, পজ নেবে প্রত্যেকটা এর পরে সাব ইউনিটের পরে, অ্যান্ড লিসেন টু ইট কেয়ারফুলি। ওকে, থ্যাংক ইউ।